স্বাগতম রিথিং ট্রেন্ডসে। আজকে আলোচনা করছি এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি রাজনৈতিক অঙ্গনের আলোচিত এবং বিতর্কিত চরিত্র। তিনি কখনো সাহসী বক্তব্যের জন্য প্রশংসা পেয়েছেন, আবার কখনো আলোচনার কেন্দ্রে থেকেছেন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। বলছি গোলাম মাওলা রনির কথা। তার জীবনের কিছু ঘটনা, বিশেষ করে রাজনৈতিক যাত্রার কয়েকটি অদ্ভুত বাঁক ও রহস্যময় টুইস্ট নিয়ে আজকের আলোচনা। তো চলুন শুরু করা যাক। যাকে বলা হয় বাই বর্ন ক্রিমিনাল, অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে। যদি বাংলাদেশের প্রেক্ষাপট ধরি, এদেশের রাজনীতিতে বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী যে কাজ করছে, যে প্রতারণা করছে, যে অসত্য এবং প্রতারণামূলক তথ্যের মাধ্যমে এই জাতিকে বিভ্রান্ত করছে, এই ইতিহাস এই সভ্যতার জগতে অন্য কোনো দেশে পাওয়া যাবে না। 2009 সালে প্রথম আলোচনায় আসেন সংসদে বিএনপি ও জামাতকে বাইবর্ন ক্রিমিনাল বলে। সাধারণত রাজনীতিকরা কূটনৈতিক শব্দ ব্যবহার করেন, কিন্তু রনি ভাই নিজের স্টাইলে বলে দিলেন, মানে যাদের জন্মটাই অপরাধী হিসেবে। অনেকে এই বক্তব্য শুনে চমকে উঠেছিলেন। এই সাহসের কারণে রনি ভাই তখন আওয়ামী লীগ সরকারের একজন সাহসী বক্তা হিসেবে খ্যাতি অর্জন করেন। এমনি বসে থাকা যাবে না, অবশ্যই যাবে। দুই সালে আবার আলোচনায় আসেন সাংবাদিকদের সাথে সংঘর্ষের কারণে। এমনও দিন এসেছে যখন সাংবাদিকরা সরকারের কাছে ন্যায় বিচার চেয়েছেন। রনি ভাই নিজের ভেতরে যে আগ্রাসী চরিত্রটা বের করেছিলেন, সেটা পরে হয়তো তিনি ভুল হিসেবে উপলব্ধি করেছেন। সম্ভবত পুলিশ এখান থেকে অ্যারেস্ট করে আমরা সিএমএম কোর্টে যাচ্ছি আত্মসমর্পণ করার জন্য, বা তারা সিএমএম কোর্টে হস্তান্তর করতে যাচ্ছে। দুটোর একটা। আমি যাচ্ছি আত্মসমর্পণ করার জন্য, তারা যাচ্ছে হস্তান্তর করার জন্য। আইন যেভাবে চলে সেভাবে চলে। আমার এখন আইনের প্রতি আস্থা আছে, এবং আমি যেই কারণে আমি আর যে আদর্শ নিয়ে আমি লড়ছিলাম, সেই আদর্শে আমি এখন অটল আছি। 2013 সালে নিজের দলের আমলেই গ্রেপ্তার হন। একদম সত্যিকারের চ্যালেঞ্জিং সময়, কারণ যে দলের সদস্য হিসেবে ছিলেন সেই দল থেকেই তাকে জেলে পাঠানো হয়। গোলাম মাওলা রনি তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়েছিলেন, আর শেষ পর্যন্ত এই চ্যালেঞ্জের মূল্য দিতে হয় তাকে। 2014 সালের সরকারি নির্দেশে তার নিজস্ব ঘর ভেঙে দেওয়া হয়। একজন নেতা হিসেবে সংসদে যেমন জোরালো ভূমিকা ছিল, তেমনি ব্যক্তিগত জীবনেও তার সংগ্রাম অনেক। তার ঘর ভাঙার মতো ব্যক্তিগত আঘাতও তাকে সাহসিকতার সাথেই মোকাবিলা করতে হয়। গোলাম মাওলা রনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি এখানে এসেছি এবং মৃত্যু পর্যন্ত এখানে থাকবে ইনশাআল্লাহ। 2018 সালে এক বিস্ময়কর পদক্ষেপে বিএনপি তাকে নমিনেশন দেয়। সেই রনি ভাই, যিনি একসময় বিএনপি ও জামাতকে বাইবর্ন ক্রিমিনাল বলেছিলেন, এবার তাদের পক্ষেই প্রার্থী হন। কেউ কেউ বলেন রাজনীতিতে সবই সম্ভব। তার এই ভুল পাল্টানো সিদ্ধান্ত দেখে রাজনীতির নাটকীয়তা ফুটে ওঠে। এখন আমরা আসলে পুলিশের সাথে পারছি না, ছাত্রলীগের সঙ্গে পারছি না। আমরা আওয়ামী লীগের লোকজন দেখলে আমাদের দাঁতে পাটি লেগে যায়, থর থর করে দাঁত কাঁপতে থাকে, হাঁটু কাঁপতে থাকে, কাপড় চোপড়ের অবস্থা ঠিকঠাক থাকে না। তো সেখানে পিটার ইতিহাস আগায় আসছে। আমরা যে তার আব্বা ডাকি নেই, এটা বিরাট ব্যাপার। 2023 সালে বিএনপিকে নিয়ে আরেকটি মজার মন্তব্য করেন। তিনি পরামর্শ দেন বিএনপির উচিত পিটার ডিহাসকে আব্বা বলা। তার মন্তব্য শুনে মনে হয় রাজনীতির প্রতি তার গভীর পর্যবেক্ষণ বরাবরের মতোই সজাগ এবং কৌতুকপূর্ণ। তার এই রসিকতায় তিনি বুঝিয়ে দিলেন কখনো কখনো সত্য বলাও এমন রসিকতার মোড়কে বলা যায়। এখন গোলাম মাওলা রনি রাজনৈতিক দলের বাঁধন ছেড়ে একজন স্বাধীন বিশ্লেষক হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন। তার ব্যক্তিত্বের শক্তি এবং সত্য বলার সাহসিকতা তাকে আজকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছেন। এখন আর তিনি কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করেন, বরং নিরপেক্ষভাবে রাজনৈতিক বিশ্লেষণ করেন। তার এই পরিবর্তন আমাদের মনে করিয়ে দেয় সত্যের জন্য দাঁড়াতে সাহস এবং দৃঢ়তা প্রয়োজন। গোলাম মাওলা রনি রাজনীতিতে যেমন একজন সাহসী মানুষ হিসেবে ছিলেন, তেমনি একজন সত্যবাদী ব্যক্তি হিসেবে এখনও তার অবস্থান ধরে রেখেছেন। তার ভেতরে যে সততা এবং দেশের জন্য ভালোবাসা আছে, নিঃসন্দেহে প্রশংসনীয়। রাজনীতিতে যেমন সত্যবাদী মানুষের প্রয়োজন, দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চান। আশা করি রিথিং ট্রেন্ডস এর এই পর্ব আপনাদের ভালো লেগেছে। এই পর্বে দেখা হবে নতুন আলোচনা নিয়ে। রিথিং ট্রেন্ডস এর সাথে থাকুন।